প্রিয় দর্শক, অনুসন্ধানের শুরুতেই আমরা বলেছি ক্রাইম এডিশনের আজকের পর্বের নাম পাববেটা 840। আমরা এতক্ষণ অর্ধেক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসা অপরাধনামার অর্ধেকখানি করিয়াছে পুত্র, অর্ধেক তার বাপ। নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল, তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা। খাতা কলমে কেন সেই আলাপে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক। নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই হয়েছে। একসময় নুন আনতে পান্তা ফুরানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর 2 নম্বরি করে কামানো। কাঁথা বালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন। নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি, কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আঁতকে উঠবেন। নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে। নাসির উদ্দিন সাথীর সাথে আমার পরিচয় ছিল। ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে। ও সব জায়গায় সিডি দিত, সব প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে, সিডি দিতে আইসা পরিচয় হয়েছে। তখন ওই যে আসতে যাইতে 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 একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে। ও তো টাকা পয়সা ছিল না, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, বড়লোক হয়েছে। ও মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক, বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবো, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি বানাতে পারবো। ও সবার কাছে টাকা নিয়ে নেওয়া, তারপরে ওই মালিকগুলো হয়েছে। ওর একটা হাউস ছিল, ও একটা এডিটর ছিল, জাস্ট একজন এডিটর। মাই টিভি দখল করেও ক্ষান্ত হননি। বিলকিস বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথী। এখনও আমি চলতে পারি না রাস্তায়। ও আমাকে বাইরের দিয়ে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে ভয়ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না, মাই টিভিতে আপনি আসবেন না, মাই টিভি আমরা চালাবো। তাতেই সব দিকেই লাগায় রাখছে লোকজন, এরকম সন্ত্রাস পার্টি, এগুলো আমাকে হয়রানি করে, এখনও করতেছে। মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী। এক সময় যার 10 টাকার জন্যেও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে। 2 দিন আমি জেলও ছিলাম। বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সেই মিডিয়া নিয়ে সে করছে, প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। এবং উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে। ও টাকা ইনকাম করে ও নিয়েছে, আমার প্রতিষ্ঠান ইনকাম করে ও। পকেটে 10 টাকা না থাকার সাথী আজ 1000 কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির ওপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে, আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী। আমার এই নতুল্লাবাজের জায়গা ক্ষমতার বলি ভুয়া কাগজপত্র দিয়া, আর আমার 1 লাখ 3 বছর কিনতে যাইছে অমুক সমুক আমি ইত্যাদি, আমার কেনা জায়গা আমি সব করে রায় পাইছি, রস্তমে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, কিন্তু ক্ষমতার প্রতি রায় পাই। বিলকিস বেগমের কাছ থেকে দখল করা মাই টিভির বর্তমান যে ভবনটি রয়েছে, সেটিও দখল করা। ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথীর সাথে পেরে ওঠেননি, কারণ টাকা আর সন্ত্রাসী বাহিনীর দাপুটে দিব্যি জবরদখল করে রেখেছেন ভবনটি। 2012 সালের শেষ দিকে আইসা, প্রায় নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আইসা, এই নাসির উদ্দিন সাথী মাই টিভি লোকজন নিয়ে আসে আমাদেরকে এইখানে বলে যে এটা তার জায়গা, এই জায়গা তার, সেই জায়গা করছে, পাওয়ার অফ অ্যাটর্নি করছে, এই জায়গায় মালিক সে, এইসব করতেছে। হ্যাঁ, তো আমরা তো এইসব বুঝি নাই। আসলে এর আগে সে ঘটনা যা ঘটাইছে, এটা হলো গিয়া যে ওই 2012 সালের নভেম্বর মাসে 6 তারিখ সে ওই 521-22 দাগে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিলো, দখল করতে পারে নাই। হ্যাঁ, দখল করতে পারে, পরে সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে, ওরা রামপুরা থানায় একটা মামলা করছে, জিডি করছে মুজিবুর রহমানের বিরুদ্ধে আর কি,
যেটুকু এরপরে এসে সে পরবর্তী মাসে এসে আমাদের বাড়ির জায়গাটা দখল করছে। প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ভবন দখল করে টিভি স্টেশন দিয়ে বসলেও কেন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। আইন বহির্ভূতভাবে ওনার দুর্বলতার সুযোগই হোক আর পারিপার্শ্বিক বেআইনি ক্ষমতা ইউজ করেই হোক, ওনাকে তা ওনার প্রকৃত প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যারা ওনাকে দূরে সরিয়ে রেখেছে সেটা লিগালি লফুলি কোনো রাইটস তাদের নেই। এই যে মাই টিভির ওনার যে লিগাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারেবল হাইকোর্টে স্টে অর্ডার করে ওইটা যে প্রকৃত মালিক যে রিয়েল অনারশিপ যার রয়েছে তার হাতে ফিরিয়ে দেওয়ার একমাত্র পন্থা। অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে। নর্মালি আপনি কোনো লোগো বা ছবি বিল্ডিংয়ের ছবি তুলতে আদৌ কোনো আইনগত কোনো বাধা নেই। এটা বিল্ডিংয়ের বাইরে থেকে ছবি আমি রাস্তা থেকে তুলব বা আমি এটা শুধুমাত্র একটা সংবাদ শিরোনাম বা যে কোনো কারণ হোক আমি এটা তুলব, সে জায়গায় এটা বাধা দেওয়ার আসলে আইনগত বিধান তাদেরও নাই। যদি না তাতে কোনো নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড অথবা কোনো নিষেধাজ্ঞার কোনো রুলস দৃশ্যমান না থাকে, কোথাও থাকতে হবে যে এটা এই ছবি তোলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা তোলা যাবে না এবং এই ছবি পাবলিশ করা যাবে না, থাকতে হবে। যদি না থাকে তাহলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও পরিচয় জানার পর ভোল পাল্টে ফেলে মাই টিভি কর্তৃপক্ষ। কি হয়েছে ভাই, আপনি আমাদের লোকজনদের নিয়ে আটকায় রাখছেন, ঘটনা কি ভাই? ভাই প্রথম কথা হচ্ছে আপনি না এই মাঝখানে এরা যে আসছে এগুলো জানি না। ও আমার এলাকার ছোট ভাই হয়, নিচে আমি হঠাৎ করে শুনলাম যে ফুটেজ নিচ্ছে। তারপরে আমি বললো যে একজন ফোন করে বললো, মানে আমি মানে একদম কি বলে কোড আনকোড বলি, মানে আমার জায়গা থেকে আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম কালকে। তো ওর নাম বললো, তোমার ব্যাকগ্রাউন্ড কি জানো, যে মুনতাসির একজনের ফুটেজ নিচ্ছে, আপনার কথা বললো যে আপনি আপনাকে নাকি চেনে। তারপরে ভাই ওর সাথে তো কথা হয়েছে, ওই বললাম আছে থাকলে চা খাওয়ার বলতে চা খেয়ে যেতে বলছে। দর্শকদের ওইখানে গেলে চা খাওয়াইতে ভিতরে নিয়ে যাইতো, 3-4 ঘন্টা আটকায় রাখতো, এগুলি ভাই আমরা জানি। কিন্তু কথা হলো মাই টিভির কাছে আমরা এটা মানে আশা তো করি না, এটা মাই টিভির দিয়ে সম্ভব না। দর্শক, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী অন্যায়ভাবে দখল করা ভবনের মতো সারা দেশে সম্পদের পাহাড় গড়েছেন। যে সম্পদ অর্জনে আলাদিনের চেরাগের মতো পাশে ছিল লিটন আর মুজিব নামে সোনার ডিম পাড়া দুই হাঁস। মাই টিভিকে ভাঙিয়ে নাসির উদ্দিন সবচেয়ে বড় আয়ের উৎস মুখোশ নামে ক্রাইম প্রোগ্রাম। ক্রাইম অনুসন্ধানের নামে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি শুরু করে মুখোশের উপস্থাপক এসকে লিটন। মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ, আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকে লিটন। হাস্যকর উপস্থাপনার ভাষ্যকার লিটনের যোগ্যতা বলতে চাঁদাবাজি ছাড়া আর কিছুই নেই। 9 পাস হয়েও ভাগ্নের সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেন মাই টিভিতে। নিজের নামের সাথে ভাগ্নের নাম কৌশলে জুড়ে দিয়ে হয়ে যান এসকে লিটন। একসময় ঢাকা শহরে ফুটপাতে জুতা বিক্রি করা লিটনের নামের পরিবর্তনের পাশাপাশি ভাগ্যেরও পরিবর্তন ঘটে। রাতারাতি ভাঙা ঘরের জায়গায় ওঠে বড় দালান। এলাকার মানুষের কাছে লিটন হয়ে ওঠেন এক বিস্ময় বালক। তার কিছুই ছিল না, এই সাংবাদিকতা করে ক্রাইম রিপোর্ট ক্রাইম লোকজনকে ফাঁসিয়ে ব্ল্যাকমেলিং করেই নাকি সে এই প্রপার্টি করেছে। তা নাহলে এই প্রপার্টি তো হবার কথা না, কারণ তার বাবার কোনো প্রপার্টি ছিল না। এসকে লিটন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগায় সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এসকে লিটন 15 থেকে 20 বছর আগে সে হচ্ছে গিয়ে তার বাসায় ভাত হইতো না, তার বাপ ভ্যান চালাতো। উপরতলায় এসে দোতলায় বসে থাকে, তার ম্যানেজার দিয়ে কথা বলাই, আলম আছে, তার ছোট ভাই বকুল আছে, তারা বিভিন্ন হুমকি ধামকি দেয়, বলে তোকে গোডাউনে আটকে রেখে দেবো, তোর কোন বাপ আছে ডেকে আন, কিডা আছে যা পারিস তাই করে নে। নিজের নামের পাশাপাশি মাই টিভির মালিকের নামেও করতে থাকেন একের পর এক সম্পদের পাহাড়।
চুয়াডাঙ্গার জীবননগরে লিটনের রয়েছে জীবননগর বাঁকা ব্রিকফিল্ড এলাকায় 15 বিঘার বেশি জমির উপর নির্মিত সাথী অটো রাইস মিল, যার নির্মাণ ব্যয় অন্তত 150 কোটি টাকা। এই মিলের ভেতরেই রয়েছে 100 গরু ধারণ ক্ষমতার একটি খামার। এছাড়া জীবননগর পৌরসভায় 3 স্টার হোটেল, কোটি কোটি টাকা মূল্যের জমি, বাড়ি রয়েছে একাধিক। এসবের বাইরে সাথীর দাপটে এলাকায় নামে বেনামে ডুপ্লেক্স বাড়িসহ অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন লিটন। যেখানে যায় সেখানে শুনে লিটন বিশাল বড় সাংবাদিক। সে তো হাই স্কুলে গন্ডি পার করেনি, সে তো সোর্স ছিল। শুনছি ছাগল মাগল চুরি করতো। তার হচ্ছে যে পেয়ারাতলা যে বট গাছ আছে, যে রাখালসা মাজার, ওই মাজারের বট গাছে তাকে বেঁধে বিচার করা হয়েছিল। একটা মূর্খ, একটা ছাগল চোর মানুষ আওয়ামী লীগের সময় নাকি বিশাল বড় সাংবাদিক। পরস্পর আমাদের অত্যাচারের উপরে অত্যাচার, আর গরম পানির জন্য আর আমাদের এই মাঠটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গত বছর 3 বিঘে ধান পুরা পচে গিয়েছে, এই জন্য তাকে বলা হয়, কিন্তু মিলের কাছে গেলে তারা হুমকি দেয় এবং মারতে যায়। একটা ক্রাইম রিপোর্টার কি করে দিনের পর দিন ক্রাইম করে চলেছে, কয়েক হাজার পরিবারকে সাফারার করে তুলেছে এবং পরিবেশ নষ্ট করছে। তো সে তো অন্যেরটা নষ্ট করে এটা করতে পারে না, এটা আইনত সিদ্ধ না, আইনসিদ্ধ না। আর পরিবেশ নষ্ট করার রাইট তার নেই। পরিবেশ কেন নষ্ট করবে? ইউনিয়ন কাউন্সিলের চেয়ার রাস্তা কেন সে দখল করবে? এগুলো কোনোটাই তার রাইট নেই। মৃত মানুষের টাকা আত্মসাতের বদনামও আছে লিটনের বিরুদ্ধে। 2015 সালে নিজ বাড়িতে খুন হন চুয়াডাঙ্গার স্থানীয় সাংবাদিক আবু সায়েম। ওই সাংবাদিকের 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লিটনের নামে। তো টাকা দিয়ে এসকে লিটন আত্মসাৎ করেছে সেটা আমরা পরে বুঝতে পারলাম, কারণ আমার চাচা মারা যাওয়ার পরবর্তীতে উনি আর একবারের জন্য আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেনি। হতদরিদ্র পিতার অশিক্ষিত সন্তান হয়ে এত সম্পদের মালিকানার উৎস কি জানতে টিম ক্রাইম এডিশন এসকে লিটনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে কোনো জবাবদিহিতা করতে রাজি হননি। আপনি যদি বলতেন যে এই প্রপার্টির উৎসটা কি, আসলে কিসের উৎস? উৎসটা আপনি কি বলতে চান? কেমন প্রশ্ন? উৎস কি? এসকে লিটনকে নিয়ে নাসিরউদ্দিনের চাঁদাবাজির ব্যবসা ভালোই চলছিল, কিন্তু পারিবারিকভাবে সম্পর্ক খারাপ হওয়ায় এসকে লিটনকে মাই টিভি থেকে বের করে দেন সাথী। তারপর থেকে এসকে লিটনের চাঁদাবাজির দোকানের চাবি তুলে দেয়া হয় আরেক চাঁদাবাজের হাতে। সুটকেস নিয়ে বিমান থেকে নামা ব্যক্তির নাম মুজিবুর রহমান। কদিন আগেও যার স্যান্ডেল কেনার পয়সা ছিল না, তিনি এখন হেলিকপ্টার বিমান ছাড়া চলেনি না। ওই তো আগে আপনার ওই যে প্রথম ফ্লেক্সের দোকান ছিল। গ্রামের বাড়িতে বিশাল এক রাজপ্রাসাদ গড়ে তুলেছেন। কে বলবে এই তো কদিন আগেই ফ্ল্যাক্সিলোটের দোকানে কাজ করত এই মুজিব। চাঁদা তুলে আনা টাকায় এলাকায় নাকি মানুষকে দান খয়রাত করে থাকেন, কিন্তু এত টাকার উৎস কি? প্রিয় দর্শক, অভিনব প্রতারক নাসিরউদ্দিন সাথী এবং তার কুপুত্র তৌহিদ আফ্রিদি সম্প্রতি শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় আটক হয়েছেন, কিন্তু আটকে রাখা যাবে কিনা বলা মুশকিল, কারণ আইন তার নিজস্ব গতিতে চললেও সাথী এবং আফ্রিদি মনে করেন তাদের গতি আইনের চেয়েও অনেক বেশি। জেলে ঢোকার আগেই তারা বের হবার দরজা খুলে গেছেন। নাসিরউদ্দিন সাথী এবং তার ক্রাইম পার্টনার পুত্র যাত্রাবাড়ি থানার হত্যা মামলা থেকে বাঁচতে সূক্ষ্ম এক পরিকল্পনা সাজিয়েছিল। সাথীর ব্যক্তিগত আইনি পরামর্শককে তিনি মানবাধিকার সংস্থার আইনজীবী সাজিয়ে বাদীর কাছে পাঠান। মামলার বাদীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলে আফজাল হোসেন নামের ওই আইনজীবী মামলাটি বাগিয়ে নেয়। তারপর থেকেই ওই আইনজীবী নাসিরউদ্দিন সাথী ও তার ছেলেকে মামলা থেকে বাদ দেওয়ার জন্যে বাদীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করতে থাকেন। এগুলো শোনার পর বলে ঠিক আছে, যা হওয়ার হয়েছে আপনারা আমাকে সহযোগিতা করেন। আর ওই যে এখানে 3টা বাচ্চা আছে এবং বয়স্ক লোক আছে, ওরাও গরিব। হ্যাঁ, তা আমরা আমার তরফ থেকে আপনাকে দিব, 3টা বাচ্চাকে 10 লাখ করে 30 লাখ টাকা দিব। এরই ধারাবাহিকতায় ওই আইনজীবীর পরামর্শে বাদী গুলশানের একটি বাসায় যায়। সেখানে তাকে গুম করে ফেলার ভয় দেখিয়ে কিছু টাকা হাতে তুলে দিয়ে ভিডিও করতে বাধ্য করা হয়। সেই ভিডিওটি এখনো তৌহিদ আফ্রিদির হেফাজতে রয়েছে। আমার শ্বশুরকে আমাদেরকে সবাইকে নিয়ে সরাসরি চলে গেল ওদের বাসায়। হ্যাঁ, ওদের বাসায় নিয়ে গিয়ে ওইখানে ছবি টবি সবকিছু তুললো। হ্যাঁ, তুলে তারপর আমাদেরকে ওইখান থেকে বিদায় ছবি তুললেন এবং সাথে সাথে নিজে ভিডিও করতেছে এবং আমার শ্বশুরকে আমরা তো বলেছিলাম উনি দাঁড়ায় ছিল,
শ্বশুর দ্বারা জিজ্ঞেস করতে যে আপনাদেরকে আমরা কোনো জোর করে কোনো কিছু করেছি, আমরা আপনার কোনো প্রেশার ক্রিয়েট করেছি আপনাকে, নাকি আপনি স্বেচ্ছা আমাদেরকে দিয়েছেন? আমার শ্বশুর কি বলবো, উনি বললেন না আমি তো স্বেচ্ছা দিয়েছি, আমরা আপনাকে কোনো অত্যাচার করছি না, কি আপনাকে প্রেশার দিয়েছি, এই ধরনের আর কি কথাবার্তা বলে ওরা আচ্ছা ঠিক আছে। গুলশানের ঘটনার পর ওই আইনজীবীর আসল পরিচয় জানতে পেরে বাদী তার মামলাটি অন্য আইনজীবীকে দিতে চাইলেও সে এনওসি দিতে গড়িমসি করে। আমরা জানতে পারি যে আমাদের পক্ষের উকিল নাকি আসামি পক্ষে হয়ে কাজ করতেছে। পরে তখন আমরা যখন বলি তো ওনাকে, তখন ওনার সাথে আমাদের অনেক তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আমরা বলি যে আমরা আপনার কাছে আর মামলাটা রাখবো না, আপনার কাছে মামলাটা রাখা মানেই আমাদের মামলাটা নষ্ট হয়ে যাওয়া। তখন আমরা যখন মামলা এনওসি চাই, তখন আমাদেরকে সে এনওসি দিতে না করে, যে এনওসি সে দিবে না। যদি আমাদেরকে একান্ত এনওসি নিতে হয় তাহলে আসামি পক্ষের সাথে কথা বলতে হবে। এমনকি বাদীপক্ষ আফজালের কাছ থেকে এনওসি নিতে গেলে তিনি বলেন মাই টিভি থেকে এনওসি আনতে। ওনারা মনে হয় আপনার কাছ থেকে এনওসিটা চেয়েছিল আর কি। হ্যাঁ জি, তখন আপনি বলছিলেন যে এই বিষয়ে কথা বলতে, এই জন্য আমি কল দিলাম যে আপনি এনওসিটা আপনি কবে নাগাদ দিচ্ছেন। এটা ব্যাপার হলো কি, আমার সাথে কথা বলে আসলে খুব বেশি একটা সুবিধা হবে না, কারণ হচ্ছে এটা ডিল করে হচ্ছে মজিবের সাথে একটু কথা বলেন, সেটা বেটার হবে। মজিব হলো মাই টিভির। তো ভাইয়া এখানে তো কেস তো আর মাই টিভির না, কেস তো এখানে জয়নাল আবেদিনের। আমার মাই টিভি এখানে আসামি না এখানে। কয়েক দফা এনওসি দেওয়ার কথা বলেও প্রতারক আইনজীবী আফজাল বাদীপক্ষকে সেটি দেয়নি এখন পর্যন্ত। আইন অনুযায়ী ধরেন বাদীপক্ষ এখন আপনাকে চাচ্ছে না আপনার কাছ থেকে, মামলাটা অন্য একজন আইনজীবীকে দিবে। সেই ক্ষেত্রে এই এনওসিটা নেওয়ার ক্ষেত্রে মানে কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? এটা কি মানে জটিলতা আছে কোনো? না না না, জটিলতা নাই। যদি না চাই সেই ক্ষেত্রে অন্য যে কেউ ওকে দিয়ে করাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আপনি ওদেরকে বললে চায়, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনার কালকে ফোনে কন্ট্যাক্ট করুক। আর আপনার ধরেন শুক্র শনি তো অফ থাকে, রবিবারে অ্যাভেলেবেল থাকবো আর কি কোর্টে। ওই যে আপনি বলছিলেন আর কি, ওই যে এনওসি নেওয়ার জন্য কবে আসতে বলবো আপনাকে কল দিতে, আর কি এই জন্যই কল দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি এটা ডেট কবে? 12 তারিখে না? 12 তারিখে আসেন, 12 তারিখে 12টার মধ্যে আসবেন দুপুরে। তবে মামলার এনওসি চাওয়ার তথ্য প্রমাণ থাকলেও আফজাল হোসেন বলেন তার থেকে কোনো ছাড়পত্র চাওয়াই হয়নি কখনো। বাদীপক্ষ আমার কাছে সরাসরি ছাড়পত্র বলতে এনওসি আর কি, নো অবজেকশন সার্টিফিকেট, এইটা চাই নাই। ইতিমধ্যে তারা অন্য আইনজীবীর কাছে ছিল, তার কাছ থেকে এনে আমাকে এনওসি দিয়েছে। এখন আমি কন্টিনিউ করছি আপনার ডিসেম্বর থেকে এই পর্যন্ত। এখন বাদীপক্ষ যদি মনে করে, বাদীপক্ষ বলতে জয়নাল আবেদিন সাহেব যার ছেলে মারা গিয়েছে, সে যদি মনে করে যে আমার চেয়েও বেটার অথবা বেটার সার্ভিসের জন্য অন্য কোনো আইনজীবীকে দিয়ে পরিচালনা করবে, মামলা অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে ইচ্ছুক, তাহলে যে কোনো সময় আসলে তারা এনওসি নিতে পারে, ওইটা কোনো সমস্যা নেই। নিজেদের আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করে তারা মামলা থেকে অব্যাহতি পাবার সব পরিকল্পনা বাস্তবায়ন করে। সেই সাথে নুরুল হক নূরকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাগে নেয়। অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি, যাকে গত 3 মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আফ্রিদি ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তারা বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয়, যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয়। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই।
তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30 11টার দিকে তো হঠাৎ একটা ভিডিও কল তৈরি আফ্রিদি, এই তো আবার তলপেটে কামড় দিয়েছে আল্লাহ, এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছস রাহি। পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন। পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছসই তো তোর ভাইয়ের অবস্থানটা, আমি কি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে, আমি কি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি, আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না, আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আমরা ছাড়ে না। এভাবেই বাপ বেটা মিলে তিলে তিলে গড়ে তুলেছেন অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য। আমরা বৈষম্যহীন স্বাধীন এই দেশে এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে আর কোনো পুত্র যেন তৌহিদ আফ্রিদির মতো ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ক্রাইম এডিশনের নতুন কোনো পর্ব নিয়ে। বাংলা এডিশনের সাথেই থাকুন। অন্ধকারে আলো খুঁজতে আমরাও আছি আপনাদেরই সাথে। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।